আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্নর টিভিতে। ইরাকের কুর্দিস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের স্পাই হেডকোয়ার্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত 4 জন নিহত হয়েছে বলে ইরাকি সূত্র জানিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি হামলার কথা স্বীকার করেছে। ইরাকের উত্তরাঞ্চলীয় নগরী ইরবিলের কাছে এই হামলাটি হয়। ইরান একই সময় সিরিয়ার নির্দিষ্ট একটি স্থানে হামলা চালিয়েছে। কুর্দিস্তান সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে ইরান কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 4 জন নিহত এবং অন্য 6 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রখ্যাত কুর্দি ব্যবসায়ী পেশরাউ দিজাই সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন। আর আইআরজিসির উদ্ধৃতি দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে আইআরজিসি ইরাকের কুর্দিস্তান সদর দপ্তরে ইসরায়েলের মোসাদের গোয়েন্দা হামলা চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় স্থাপনাটি ধ্বংস হয়ে গেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আজ মঙ্গলবার ভোররাতে এক বিবৃতিতে জানিয়েছে, প্রথমে সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের আস্তানাগুলো শনাক্ত করে সেগুলো লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলায় জঙ্গিদের আস্তানাগুলো ধ্বংস হয়ে যায়। ইরানের কেরমান শহরে গত 3 জানুয়ারি যে সন্ত্রাসী হামলায় প্রায় 100 মানুষ নিহত হয় তার দায়িত্ব স্বীকার করেছিল আইএস। কেরমানের হামলার কয়েকদিন পর ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাস্ক শহরের একটি থানায় এক সন্ত্রাসী হামলায় 11 পুলিশ কর্মকর্তা নিহত ও অন্তত 6 জন আহত হন। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে চালানো হামলায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বিশেষ করে ইরানে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী হামলা পরিচালনার কাজে ওই ঘাঁটিটি ব্যবহৃত হচ্ছিল। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের কয়েকজন কমান্ডারকে হত্যা, বিশেষ করে সিরিয়ায় আইআরজিসি এর একজন কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিতেই মোসাদের ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আইআরজিসি জানায়, ইরাক ও সিরিয়ায় চালানো ক্ষেপণাস্ত্র হামলায় প্রমাণিত হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলের যেসব ঘাঁটিতে অপতৎপরতা চলে সেগুলো ইরানের নখদর্পণে রয়েছে। বিবৃতিতে ইরানি জনগণকে এই বলে আশ্বস্ত করা হয় যে দেশটির স্বার্থে যে কেউ যে কোনো স্থানে আঘাত হানবে তাকে তার অপরাধের শাস্তি কড়াই গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে। এদিকে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলাটিতে মার্কিন কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি। মার্কিন কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের শব্দটি 40 কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। ওই এলাকাটির কাছে রয়েছে মার্কিন কনসুলেট, আবাসিক এলাকাও আছে সেখানে। উল্লেখ্য, গত মাসে সিরিয়ায় ইরানের শীর্ষস্থানীয় কমান্ডার রাজি মুসাভি নিহত হন। ইরান এজন্য ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। ইরান থেকে সিরিয়া ও লেবাননে অস্ত্র পরিবহনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতেন মুসাভি। তবে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এই হামলার কারণে ওই এলাকার উত্তেজনা আরও বাড়ে কিনা তা দেখার বিষয়। অন্যদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আগ্রাসনের সফল জবাব দিল হুথি বিদ্রোহীরা। এবার তারা লোহিত সাগরে একটি মার্কিন কার্গো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কঠোর নিরাপত্তা সত্ত্বেও পণ্যবাহী ওই মার্কিন জাহাজে সফলভাবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে সক্ষম হয়েছে হুথি বাহিনী। সোমবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার জাহাজটির নাম এমভি জিব্রাল্টার ঈগল। এটির মালিক ঈগল বাল্ক শিপিং নামের একটি প্রতিষ্ঠান। তবে এই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা সম্ভব হয়নি। ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা প্রতিষ্ঠান এমরে জানায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ও মার্কিন মালিকানাধীন কন্টেইনার জাহাজ এমভি জিব্রাল্টার ঈগল ইয়েমেনের এডেন বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। জাহাজটি ইসরায়েল সংশ্লিষ্ট নয়। এটি মূলত ইয়েমেনে বিমান ও মিসাইল জবাব হিসেবে মার্কিন স্বার্থে হুথিদের হামলা। জাহাজটিকে লক্ষ্য করে হুথিরা অন্তত 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 2টি সাগর পর্যন্ত পৌঁছায়নি, একটি নৌযানে আঘাত করেছে। এতে জাহাজে আগুন ধরে যায়। ঈগল বাল্ক শিপিং জানিয়েছে, হামলার সময় উপকূল থেকে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থান করছিল জাহাজটি। এতে ছিল ইস্পাতের পণ্য। জাহাজটি তার গন্তব্যে পৌঁছতে সক্ষম বলেও জানায় শিপিং কোম্পানিটি। হুথিদের হামলার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব বাণিজ্যিক সরবরাহে। হামলার কারণে লোহিত সাগরের বাণিজ্যিক রুট এড়িয়ে চলাচল করেছে প্রধান কয়েকটি শিপিং কোম্পানির কাজ। ফলে বাড়তি সময়ের সঙ্গে বাড়ছে জ্বালানি ব্যয়। এর প্রভাব বিশ্লেষকরা বিশ্বজুড়ে মূল্যস্ফীতিরও আশঙ্কা করছেন। সব মিলিয়ে 12টি বড় কোম্পানি ও জ্বালানি তেল পরিবহনকারী সংস্থা লোহিত সাগর দিয়ে তাদের পরিষেবা বন্ধ রেখেছে। সমষ্টিগতভাবে এই কোম্পানিগুলো বিশ্বব্যাপী বাণিজ্যের প্রায় 60% প্রতিনিধিত্ব করে।
ইসরায়েলের হাইফা শহরের শিল্প এলাকায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ স্থলের অদূরেই কয়েকটি তেল শোধনাগারের অবস্থান। ইসরায়েলি সূত্রগুলো বিস্ফোরণের মুহূর্তের বিভিন্ন ছবি প্রকাশ করে বলেছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তবে বিস্ফোরণের কারণে শোধনাগারগুলোর বেশ ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পরপরই শোধনাগারগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। গাজায় যখন ইসরায়েলি গণহত্যা পুরোদমে চলছে, তখনই এই বিস্ফোরণ ঘটল। কোনো সূত্র সন্দেহ করছে হাইফাতে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং এ কারণেই এমন বিস্ফোরণ ঘটেছে। তবে ইসরায়েলের সরকারি মহল থেকে বলা হচ্ছে, একটি কারখানার ভেতরে বিস্ফোরণ হয়েছে। রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল বলে তারা ধারণা করছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই তথ্য প্রকাশের উপর কঠোরতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। গাজায় হতাহত ইসরায়েলি সেনাদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করতে দিচ্ছে না। অনেক ঘটনাকেই নিরাপত্তা সংক্রান্ত ইস্যু হিসেবে ঘোষণা দিয়ে সেগুলো প্রকাশ্যে বাধা দিচ্ছে। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশের সব দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এই আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সোমবার 15 জানুয়ারি জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ওই সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বাংলাদেশের অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হয়েছে বলে তথ্য দেন। অন্যদিকে বিএনপি সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করে বলে তিনি মন্তব্য করেন। এ সময় দৃশ্যত ক্ষুব্ধ হন স্টিফেন ডুজারিক। তিনি জবাবে বলেন, কি ঘটেছে আমার সেটা জানার প্রয়োজন নেই, আপনার প্রশ্নটা কি? আবার ওই সাংবাদিক দ্বিতীয় প্রশ্ন করা শুরু করেন। তিনি এবারও বিএনপি নির্বাচনকালে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে উল্লেখ করতে থাকেন। আবারও স্টিফেন ডুজারিক তার উপর বিরক্ত হন। ডুজারিক আবার তাকে প্রশ্ন করেন, দয়া করে আপনি কি আমাকে প্রশ্ন করবেন? এবার আবারও একইভাবে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে তিনি উল্লেখ করেন এবং এর প্রেক্ষিতে জাতিসংঘের অবস্থান জানতে চান। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, এই নির্বাচন নিয়ে আপনার একজন সহকর্মী আমাকে প্রশ্ন করেছিলেন। আমি আগে যা বলেছি এখনো তাই বলবো। তা হলো সব দলের প্রতি সব রকম সহিংসতা পরিহার করার আহ্বান জানাই, মানবাধিকার এবং আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানাই। ওই সাংবাদিক আবারও প্রশ্ন করেন, যাত্রী বোঝাই বাস ও ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার বিষয়ে জাতিসংঘ কি নিন্দা জানাবে না, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে? জবাবে স্টিফেন ডুজারিক বলেন, যেই করুক না কেন সহিংসতাকে আমরা প্রশ্রয় দিই না।